জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের স্বাগত। আজকে হয়তো ভিডিও করা হতো না, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা খবর পেলাম যে আপনাদের না জানিয়ে থাকতে পারলাম না। একটা বিশেষ কাজে একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম। তো খবরটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রী মানে ফুফু, খালা, আপু, পিসি মমতা ব্যানার্জি তিনি 23টা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি কি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন? এখনো পর্যন্ত দেননি, কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তার ভাইপো সহ তার যারা যারা ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন এবং তাদের যে সমীক্ষক সংস্থা, পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তাকে ভালো করে বুঝিয়েছে যে আপনি মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দেবেন না। এবার আপনাদের প্রশ্ন উঠবে যে তিনি সুখে থাকতে কেন ভূতে কিলোচ্ছে, কেন তিনি ভোটের আগে ইস্তফা দিতে যাচ্ছেন? আরে বাবা, বুঝতে পারছেন না মমতা ব্যানার্জির কি অবস্থা? তার প্রথমত তার ফোন তুলছে না কেউ। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, রাজ্য পুলিশ মানে যারা সিপি রয়েছেন, পুলিশ কমিশনাররা রয়েছেন, কেউ ফোন তুলছেন না। তিনি পুরোপুরি কেয়ারটেকার, তিনি পুরোপুরি পুতুল মুখ্যমন্ত্রী। মানে তিনি যেটা বারবার বলছেন না যে অলিখিত 356 ধারা, অলিখিত রাষ্ট্রপতি শাসন, একদমই তাই 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 হয়েছে। আজকে সকাল থেকে কি হলো এ বিষয়ে তো পরে ব্যাখ্যা করবো, একটু জেনে নিই আজকে সকাল থেকে কি হলো। সুপ্রিম কোর্টে দুটো মামলা ছিল, একটা এসআইআর এর মামলা আর একটা পিসির ফাইল চুরির যেটা আইপ্যাকের মামলা। তো আইপ্যাকের মামলাটা রাজ্য সরকারের তরফে এবং মমতা ব্যানার্জির তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়, হাত জোর করে কাকুতি মিনতি করা হয় যে রাজ্যে এখন বিধানসভা ভোট চলছে হুজুর, এখন এই শুনানিটা স্থগিত থাক। সুপ্রিম কোর্ট বলেছেন না, ওই সব চলবে না, ও যা আপনার নির্বাচন আপনার ওখানে হবে, তার জন্য শুনানির কি যায় আসে। আর আইন কিন্তু সবার জন্য সমান, আইনের চোখে সবাই সমান। আপনি কোন সা বিরাট বড় নিজেকে মাতব্বর মনে করেন, তাতে আমাদের কিছু যায় আসে না। সবার জন্যই সমান, নির্দিষ্ট দিনেই শুনানি হবে এবং সেটা হবে। সেটা একটু খারাপ দিকেই যাচ্ছে পিসির জন্য। আর এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট, এটা আলাদা মামলা, সেখানে বলেছে যে সব রাজ্যে, অন্যান্য রাজ্যে যে হচ্ছে, কোথাও তো কোনো সমস্যা হচ্ছে না। পশ্চিমবঙ্গের চেয়েও বেশি নাম কাটা যাচ্ছে, কোনো সমস্যা নেই। খালি আপনাদের রাজ্যে এই সমস্যাটা কেন? পরে শুনানিতে আবার একটা ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার চাইছিল যেন তেন প্রকারেণ, মানে মমতা ব্যানার্জির যারা ফিটিং করা লয়ার, তারা যেটা চাইছেন যে পুরনো ভোটার তালিকায় যাতে ভোটটা হয়। এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে করে এই স্বাদ আর পূরণ হবে না। দুটো পয়েন্ট গেল, একটা তো তিনি অসহায় হয়ে গেলেন, আর একটা এসআইআর এর জন্য তিনি হতাশ। আর হতাশ হচ্ছে আইপ্যাকের জন্য, কোনো মামলাটা স্থগিত থাকছে না। আর এর মধ্যে তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে বঙ্গবিভূষণ বলে একটা পুরস্কার দেওয়া হয়েছিল ওই কোথাকার ওই কোচবিহারের দিকে, যিনি গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা হয়ে উঠেছিলেন, যখন সেই আন্দোলনের নেতা বংশীবদন বর্মন যখন জেলে ঢুকে যান। এই ব্যক্তি জেল থেকেও কিন্তু তিনি লোকসভা ভোটে লড়াই করেছিলেন, 2009 সাল থেকে তিনি জেলে ছিলেন দীর্ঘদিন। তো সেই সুযোগে অনন্ত মহারাজ নামে একজন ব্যক্তি নিজেকে স্বঘোষিত মহারাজ ঘোষণা করেন এবং তিনি নিজেকে মহারাজ ঘোষণা করা শুধু নয়, পুরো আন্দোলনের রাশ নিয়ে নেন এবং এরপরে ভুজুং ভাজুং দিয়ে তিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন, অবশ্যই বিজেপির সমর্থন নিয়ে। কিন্তু বিজেপি যখন দেখলো লোকটা জালি থেকে তস্য জালি, সেটা তার থেকে সংসব পুরোপুরি ত্যাগ করলো এবং সেখানে মমতা ব্যানার্জি মানে এই পিসি ভাইপোর দল তৃণমূল কংগ্রেস কোচবিহারে, এইটা মানে কয়েকটা সিট, 9টা সিট রয়েছে কোচবিহারে এবং এরা হচ্ছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারা কিন্তু যারা ওখানকার ভোটার, রাজবংশী ভোটার, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো এবারে এই অনন্ত মহারাজকে গ্রিপ করে নিলেন এবং খুঁজে খুঁজে, অনন্ত মহারাজ খুব বেশি পড়াশুনো করেননি, তো তাকে দিয়ে দিলেন বঙ্গবিভূষণ এবং তার সঙ্গে মমতা ব্যানার্জি একটা বৈঠক করে নিলেন। আজকে যেটা হলো, রাজ্য বিজেপির যে রাজ্য কার্যালয়, রাজ্য সদর দপ্তর সল্ট লেকে, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জিরা, তারা এই যে যার কথা বলছি বংশীবদন বর্মন, তাকে বিজেপিতে জয়েন করিয়ে দিলেন। এর পাশাপাশি জয়েন করলেন তৃণমূল থেকে অর্ঘ্য রায় প্রধান, যখন কিনা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি রয়েছেন এবং এই ভোটে কোন কোন দিকটা আরো বেশি করে শক্ত হতে হবে, একটা ক্লোজ ডোর বৈঠক হয়েছে, সেখানে বেশ কিছু নির্দেশ তিনি দিয়েছেন। যারা রাজ্য বিজেপির একদম শীর্ষ নেতা নেত্রী, তাদের সঙ্গে বৈঠকটা হয়েছিল এবং সেখানে বেশ কিছু প্যারামিটার বেঁধে দেওয়ার পাশাপাশি সেখানে এজেন্ডা সেট করে দেওয়া হয়েছে, কোন কোন ন্যারেটিভ নিয়ে ভোটে যেতে হবে সেটা তিনি ঠিক করে দিয়েছেন। একই দিনে রাজ্য বিজেপির সদর দপ্তরে এই অর্ঘ্য রায় প্রধান এবং বংশীবদন বর্মন জয়েন করে গেলেন। কোন দিনে? যেদিন পিসি কিনা উত্তরবঙ্গে যাচ্ছেন।
আচ্ছা, পিসি যে উত্তরবঙ্গে যাচ্ছেন, মানে মমতা ব্যানার্জি যে উত্তরবঙ্গে যাচ্ছেন, বিমানবন্দরে রওনা হওয়ার আগে কিভাবে তিনি এমসিসি কে ভায়োলেট করেন, কিভাবে তিনি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখান দেখুন। মুখ্যমন্ত্রী মানে রাজ্যের লোগো দেওয়া, অথচ মুখ্যমন্ত্রীর বুকে তৃণমূলের যে জোড়া ফুল তার প্রতীক দেওয়া। তিনি সেখানে ভাষণ দিলেন এবং নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি কটাক্ষ করলেন। আবার তার মুখে সেই গদ্দার শব্দটা, পুরনো শব্দটা শোনা গেল। যদিও শুভেন্দু বাবু সবসময় দাবি করে থাকেন যে মমতা ব্যানার্জির চেয়ে বড় গদ্দার আর ভারতবর্ষে নেই। তার কারণ রাজীব গান্ধীর হাত ধরে তিনি উঁচু পদ পেয়েছিলেন, তারপরে লাথি মারলেন কংগ্রেসকে, নতুন দল তৈরি করলেন, তারপরে আবার গিয়ে পায়ে পড়লেন অটল বিহারী বাজপেয়ী, তিনি বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য হলেন, কিন্তু আবার তার সঙ্গে গদ্দারি করে তিনি বেরিয়ে এলেন মন্ত্রিসভা থেকে। তারপরে তিনি এখন ফুলে ফেপে মুখ্যমন্ত্রী হয়েছেন, পরপর 3বারের মুখ্যমন্ত্রী। চতুর্থবার আসার জন্য কি কি কলা কৌশল তিনি করছেন মানে আপনারা ভাবতে পারবেন না। কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত কড়া, সমস্ত জায়গায় সাপ্লাই লাইনগুলোকে কেটে দিয়েছে, কোথাও বন্ধ করে দিয়েছে। মানে ভোট করতে হলে প্রত্যেকটা বুথে বুথে যে অগাধ টাকার দরকার হয়, পাহাড় প্রমাণ টাকার দরকার হয়, তৃণমূল কংগ্রেসের টাকা আছে, কিন্তু সেগুলোকে ক্যাশ করে তো সেই কালো টাকাটা পৌঁছে দিতে হবে বুথে। যেভাবে নাকা চেকিং চলছে তাতে করে মুখ্যমন্ত্রী এবং তার দল, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী অবশ্যই, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অবশ্যই, বলা ভালো তৃণমূল নেত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস দিশাহারা অবস্থা হয়ে গেছে। মানে বিরক্তি, হতাশা, কিভাবে ইস্তফার দিকে তার মনটা যাচ্ছিল সেটাই আমরা ব্যাখ্যা করছি। এবারে তিনি করলেন কি, তিনি উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে 23টা কমিটি, আপনারা ভাবতে পারেন যত সময় না এই ইস্তফার চিঠিটা আমাদের কাছে আসতো আমরা তো জানতেই পারতাম না যে তিনি এতগুলো কমিটির, মানে বিভিন্ন দপ্তরের তিনি মন্ত্রী আছেন সেটা আমরা জানি, ভূমি রাজস্ব, মাদ্রাসা দপ্তর, সংখ্যালঘু দপ্তর, তারপরে হোম দপ্তর মানে পুলিশের যেটা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তার দপ্তরে শেষ নেই। কিন্তু কমিটিটা ভাবুন, মুখ্যমন্ত্রী 23টা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। 23টা কমিটি। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রীত্বেও ইস্তফা দিয়ে দেবেন। তার কারণ তার হতাশা এই কারণে, কারণ এসআইআর মামলার নিষ্পত্তি হচ্ছে না, আইপ্যাক মামলা তত্তর করে এগোচ্ছে, আর রাজ্য বিজেপি যেভাবে এগোচ্ছে, যেভাবে কৌশল শুরু করেছে, এর পাশাপাশি দেখা যাচ্ছে ইলেকশন কমিশন সেই শুরু হয়েছিল 15 তারিখ থেকে যা খেলা, সেখান থেকে ডিজি, সিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এসপি সব তো নির্বিচারে বাদ দিচ্ছে। এবার ভাবুন মুখ্যমন্ত্রীর বক্তব্য কিভাবে বুমেরাং হয়ে তাকেই আঘাত করছে। তিনি বলছেন তিনি কেয়ারটেকার হলে তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে অসহায়ত্বটা ব্যক্ত করে ফেলছেন। তিনি বলছেন নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। আসলে তার এখন তো লজ্জা করে বাড়ি বাড়ি যেতে, মানে কার, মমতা ব্যানার্জির। তিনি আজকে নাগরাকাটায় গেছিলেন, নাগরাকাটায় গিয়ে সেই সভার ছবি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বড়জোর 100 থেকে 150 মানুষ এসছেন, মানে জনসংযোগ সভা। কিন্তু তিনি জনসভা করবেন আগামীকাল থেকে, তার আগে জনসংযোগ সভায় তিনি নেমেছেন কোথায়? তিনি আজকে নাগরাকাটার জ্যোতি আশ্রম চার্চ, এখানে তিনি জনসংযোগ সভা করেছিলেন চালসায়। সেখানে তো মিডিয়ারই আছে 50 জন, তার বাইরে আর শখানেক লোক, তাদের সঙ্গে তিনি প্রার্থীকে নিয়ে, তার তৃণমূলের প্রার্থীকে নিয়ে তিনি জনসংযোগ যাত্রা শুরু করলেন। ভাবুন, হতাশ হবেন না? লোক হচ্ছে না, সরকারি সাহায্য পাচ্ছে না, বড় বড় কথা বলছে কিন্তু কেউ শুনছে না। তিনি তো অসহায়ভাবে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে বললেন মিডিয়া কেন খবর করছে না। মিডিয়া চেষ্টা করছে, তার পাঁচাটা কিছু পোর্টাল রয়েছে, বেশ কিছু চ্যানেল রয়েছে, কাগজ রয়েছে, তারা করছে। কিন্তু তার যে অসহায়ত্ব, তার চোখের তলার কালি, তার শিরা উপশিরা বেরিয়ে যাওয়া, যতই তিনি, দেখুন মেকআপ করা অপরাধ নয়, তিনি মেকআপ করছেন, চুলে কালি দিচ্ছেন। দেখুন আমার চেয়ে তো মুখ্যমন্ত্রী বয়সে বড়, আমারই যদি চুল পেকে যায়, টাক পড়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর কি অবস্থা হওয়া উচিত? তিনি 50 বছরের বেশি ধরে রাজনীতিটা করছেন, বয়স 70 পেরিয়ে গেছে। তাকে, তিনি যদি ভাবেন যে তিনি 20-22 বছরের মানুষের মতো চেহারা রাখবেন, সেটা তো সম্ভব না। ফলে তার সেই ভেতরের যে সমস্ত ব্যাপার সেগুলো বেরিয়ে আসছে। বলে না যে আবর্জনা কখনো ডুবে যায় না, সেটা কোনো না কোনো সময় ভেসে ওঠে। তার মধ্যেকার যে চিন্তা, তার যে উদ্বেগ, তার যে নিদ্রাহীন রাত, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যতই মেকআপ করুন। তার চোখের তলায় যে কালি পড়ে গেছে, তার যে আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠেছে, এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে আপনারা একটু শুনে নিন যে কোন কোন দপ্তরের কতগুলো কমিটি থেকে মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন। তিনি ইস্তফা দিয়েছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মানে স্বাস্থ্য দপ্তর, এটা মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর। ফরেস্ট, বন দপ্তর। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, এটা মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, মানে মুখ্যমন্ত্রী এই যে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর মন্ত্রী হচ্ছেন এই মমতা ব্যানার্জি। মিনিস্ট্রি
মিনিস্ট্রি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, মানে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা, এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার মমতা ব্যানার্জি। ট্রাইবাল ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি। L&LR মানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর মমতা ব্যানার্জি। মানে এত দপ্তর গুণে শেষ করতে পারবেন না। প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা মমতা ব্যানার্জির দপ্তর। ডিজাস্টার অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, এটা মমতার দপ্তর নয়, কিন্তু তার যে সবচেয়ে ক্রিম যেখানে খাওয়া যায় যেসব কমিটিতে, তার চেয়ারম্যান হিসেবে, চেয়ারপারসন হিসেবে এই মমতা ব্যানার্জি ছিলেন। টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং, মানে টেকনিক্যাল এডুকেশন মানে যেটা ওই যে ITI পড়ানো হয়, পলিটেকনিক পড়ানো হয়, আপনাদের বাড়ির বা আপনাদের পরিবারের আত্মীয় স্বজনের বিভিন্ন পড়ে। কারিগরি শিক্ষা দপ্তরে সবচেয়ে যেখানে ক্রিম খাওয়া যায়, সেই দপ্তরের চেয়ারপারসন হচ্ছেন মমতা ব্যানার্জি। ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস, শিল্প দপ্তর। ভাবতে পারেন, আমি গুনে গুনে দেখছিলাম, এগুলো তো দপ্তরগুলো আপনাদের বললাম, গুনে গুনে দেখছিলাম 23টা দপ্তর। সেখানে আরো পাইয়ে দেওয়ার জন্য কাউকে কাউকে ঢোকানো হয়, তার পরিচিত, তৃণমূল সমর্থিত, এর মধ্যে কিছু রিপোর্টারও রয়েছে, মানে নাম করব না, সবাই আমার পরিচিত। তো তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য অফিস করে দেওয়া হয়। 23টা কমিটি থেকে মমতা ব্যানার্জি ইস্তফা দিয়েছেন। এবং তিনি একটা নাটক করার চেষ্টা করেছিলেন যে তার হাতে যদি কিছু নাই থাকে, মানে তার হাতে যদি কোনো কন্ট্রোল না থাকে অফিসারদের ওপরে, পুলিশের ওপরে, তাহলে আর এখানে থেকে আমার লাভ কি, এই পদে থেকে আমার লাভ কি, এটা তার মাথায় খেলেছিল। এর পাশাপাশি যেটা খেলেছিল যে আমি যদি এই ভিকটিম কার্ডটা খেলে দেই রাজ্যবাসীর সামনে, যেভাবে তিনি 2021-এ নন্দীগ্রামের বিরুলিয়ায় কোনো একটা খাম্বায় তার গাড়ির দরজা আঘাত লাগার পরে তিনি পায়ে ব্যান্ডেজ করে, মনে আছে, গোটা ভোটটা প্রচার করেছিলেন, গোটা রাজ্যে প্রচার করেছিলেন। অনেকেই কিন্তু আহা উহু করেছিল। আরে বাবা, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের পরিবারে যারা বয়স্করা আছেন তারা তো সবাই সহানুভূতি সম্পন্ন। সবাই কিন্তু আমরা ভাবতে শুরু করেছিলাম, আহারে এই বয়সে মহিলা, দেখো পায়ে ব্যান্ডেজ, এটা এতটা কি নাটক করা যায়? পুরোটাই নাটক ছিল। আর এই 2026-এ তিনি একটা চমক দেওয়ার চেষ্টা করেছিলেন, সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছিলেন, যে আমি মুখ্যমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেবো, একদম বলবো আমি তোমাদেরই লোক, তোমাদের বাড়ির লোক। এই যে দেখছেন না, কেউ কেউ বাড়ি গিয়ে রান্না করছে, কেউ গিয়ে নাকি জমিতে ধান চারা রুয়ে দিচ্ছে, কেউ দাড়ি কেটে দিচ্ছে, মানে এগুলো তো সবই নাটক। মানে সে বিধায়ক হওয়ার পরে, বা যিনি করছেন তিনি বিধায়ক হওয়ার পরে কি তিনি রুটি বেলবেন? তিনি গিয়ে ওইভাবে ফুল চাষ করবেন, জমি চাষ করবেন, দাড়ি কেটে দেবেন? তো এগুলো হচ্ছেটা কি? এগুলো এক ধরনের নাটক। এর পাশাপাশি রাজ্যের যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা বড় নাটক করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে। তখন তাকে আইপ্যাক, ভাইপো আর যা যা আছে তার যারা লোকজন, তারা তাকে বোঝালো যে দেখো, তুমি যদি ইস্তফা দিয়ে দাও বা আপনি যদি ইস্তফা দিয়ে দেন, তাহলে এই যে পুলিশের বৃত্ত, এই তো আপনি চেতলায় সভা করলেন দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে, তো পুলিশে 6 লাখ। এই যে নিরাপত্তা ব্যবস্থা বলয়, দেখুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন কোথাও হাঁটছেন, আপনারা দেখবেন যে এগুলোকে বলা হয় বুম, মানে মাইক, টিভি ক্যামেরা যে মাইকটা ধরা হয়, দেখবেন একদম ঠোঁটের কাছে চলে আসছে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কোনো সভা বা কিছু করলে কি করা হয়, যেহেতু তারা ক্ষমতায় আছেন, কেয়ারটেকার হলেও ক্ষমতায় আছেন, তাদের থেকে 10 হাত দূরে রিপোর্টারদের দাঁড়িয়ে থাকতে হয় মাইক নিয়ে। সেই তার গাড়ির মধ্যে, মানে মমতা ব্যানার্জির গাড়ির মধ্যে একটা লাউড স্পিকার থাকে, তার একটা মাইক্রোফোন থাকে, সেগুলো নিয়ে বয়ে বয়ে বেড়ান তিনি রাজভবনে বা লোকভবনে গেলে, বা রাস্তায় হঠাৎ করে মনে হলে তার পিছন আসা লোকগুলোকে কিছু বলতে হবে, তখন সেই মাইকটা বেরিয়ে আসে, তার সিকিউরিটির লোকেরা তারা সেটা নিয়ে আসেন এবং মমতা ব্যানার্জি বলেন। যখন তিনি ইস্তফা দেবেন, তখন তো এই পুলিশের বৃত্তটা থাকবে না। টুকটাক এখনো যারা পা চাটা কিছু পুলিশে বা প্রশাসনে রয়েছে, তারাও আর থাকবে না। এই সব বুঝিয়ে মমতা ব্যানার্জিকে নিবৃত্ত করা হয়েছে যে পিসি, আপাতত তুমি ইস্তফা দিও না, তুমি থেকে যাও, তুমি থাকো আর না থাকো, তুমি ভোটের ফল প্রকাশ পর্যন্ত অন্তত মুখ্যমন্ত্রীতে থেকে যাও। তার আগে আমরা সাল্টে নিচ্ছি কিছু কিছু জায়গায়। কি সাল্টে নিচ্ছি? কেউ কেউ রাজ্যের বাইরে, কেউ কেউ দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন। এটা নিয়ে আলাদা কিছু এপিসোড করা যেতে পারে পরে। তৃণমূলের ভেতরে একটা কম্পন শুরু হয়ে গেছে, ভয় শুরু হয়ে গেছে, যদি আমরা হেরে যাই কি হবে, কোথায় যাব? এই কারণে তারা বাইরের রাজ্যে এবং কেউ কেউ দেশে বিদেশে
বিদেশে পালিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে রাখছে। কেউ কেউ ভিসা তৈরি করছে, কেউ কেউ যাদের পাসপোর্ট নেই পাসপোর্ট তৈরি করছে, এবং টিকিট কাটাকাটি এইসব চলছে, এগুলো চলছে, জমি দেখাদেখি চলছে। তো মমতা ব্যানার্জি তিনি আপাতত বিদেশে যাওয়া বা ভিন রাজ্যে যাওয়ার পরিকল্পনা করেননি। তিনি চাইছেন যে কিছু একটা নাটক করে হোক আমি আবার এই 2026-এ চতুর্থবারের জন্য তৃণমূলকে মেজরিটি নিয়ে ক্ষমতায় আনবো। কিন্তু সে গুড়ে বালি এটা বোঝা যাচ্ছে প্রচুর মানুষের সঙ্গে কথা বলে। নন্দীগ্রাম ভবানীপুরেই যা দেখা যাচ্ছে যে উল্টো হাওয়া বইতে শুরু করেছে। আপনারা কি মনে করছেন? আপনারা যে এলাকায় থাকেন ওখানকার কি অবস্থা? আমরা তো জেলা সফরে বেরোবো, তার আগে আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকার মানুষ কি ভাবছে, কে আবার আসতে পারে, আপনারা নিজেরা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। আর আজকের এপিসোড যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।